চিত্রাঙ্গনা পর্ব ৩। ফারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির উপর হাত বাড়াতে গেলেই চিত্রা ছিটকে দূরে সরে যায়। ফারাজ বেপরোয়া হাসল। এই বউ, আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছোঁয়াছুঁই খেলতে এসেছি। কাম বেবি। আচ্ছা, তোমার বয়স কত? মানে আমি আমার ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো? চিত্রা আরেকটু পিছিয়ে জবাব দিল, 18। একটু বেশি ছোট হয়ে গেলে না? হাইট এত কম কেন তোমার? ছোটবেলায় বুঝি চেটে চেটে হরলিক্স খাওনি? হাসতে হাসতে ফারাজের হাত কখন যে চিত্রার শরীর অবধি চলে এসেছে তা চিত্রা বুঝতেও পারেনি। সামনে যেই মানুষটা আছে সে তার স্বামী, তার স্ত্রীর প্রতি তার একটা হক আছে, তার চিত্রা ভালো করেই জানে। এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না, নিষেধাজ্ঞা করলেও অভিশাপ জুটবে কপালে। চিত্রা চোখ মুখ খিচে গাপটি মেরে বিছানার চাদর খামচে ধরে। ফারাজ চিত্রার কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সঁপে দিতে এগিয়ে আসে, তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায়। কপাল কুঁচকে সে বেড সাইড টেবিলের উপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে। মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায়, গায়ে শার্ট জড়িয়ে জলদি সে উঠে পড়ে। চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কি হলো, তবে খারাপ কিছু একটা যে হয়েছে সে তা হাড়ে হাড়ে উপলব্ধি করছে। যদিও খুশি খুশি লাগছে, কারণ ফারাজ এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে। এত খুশি হওয়ার প্রয়োজন নেই। আমি ছাড় দিয়েছি এর মানে ছেড়ে দিইনি। সময় হলে আরো নির্মমভাবে তোমায় ধরবো, তখন তুমি ঝরে পড়বে যেমনই ঝরে ভোরের শিউলি। আন্ডারস্ট্যান্ড? ফারাজ রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ারি করে, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। আই রিপিট, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। হাতে আমার সময় নেই, এসে তো আমার আবার বাসরটাও সারতে হবে। আসার সময় তোমার জন্য পেন কিলার নিয়ে আসবো। বুঝতেই তো পারছো আমার 30 বছরের ক্ষুধার ভার এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না ডার্লিং। কিন্তু চিন্তার কিছু নেই, আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী। জানোই তো মানুষ আবার অভ্যাসের দাস, অভ্যস্ত হলেই সব সহ্য করতে পারবে। অন্ধকার রাত, মিহিচাঁদের আলো, ট্রলার ধীর গতিতে ব্রহ্মপুত্র নদীর উপর দিকে ভেসে যাচ্ছে। নদী থেকে পানির কেমন যেন একটা উৎকট গন্ধ নাকে আসছে। ভোর হতে এখনো অনেকটা সময় বাকি। রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ট্রলারে আধমরা একটা লোক পড়ে আছে। দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে। লোকটার ডান হাত আর পা দুটো কেটে দু টুকরো করে তার সামনেই বিছিয়ে রাখা হয়েছে। শরীরে শক্তি নেই, এত বছর ধরে কামাই করা রক্তগুলা চোখের সামনে গলগল করে বেড়াচ্ছে। তবে লোকটার চোখ ফেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই। শক্তপোক্ত একটা তগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায়। সাদা একটা পাঞ্জাবি পরিহিত সে, গলায় তার কালো রঙের মাফলার ঝুলানো। লম্বা চওড়া আকর্ষণীয় সুঠামো দৈহিক গঠন। লোকটি তার বাঁ পা আধমরা ব্যক্তির ডান হাতের কাটা অংশে কষে একটা চাপ দেয়। আহত লোকটার মুখ থেকে ভোঁতা গোঙানির শব্দ বেরিয়ে আসে। চিৎকার করার মতো শক্তি তার শরীরে আর বেঁচে নেই। কোনো হাত দিয়া মাল চুরি করছস রে শালা? ডান হাত দিয়া? কিন্তু ওইটা তো আমি কাইটটা ফেলাইছি। না না, মনে হয় বাম হাত দিয়া মাল চুরি করছস। শুনছি তুই নাকি আবার বাঁ হাত দিয়ে গিলস। নিশ্চয়ই মালটাও বাঁ হাত দিয়াই সাবার করছস। মাফলার পরা লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা 27-28 বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সে একটা রামদা এগিয়ে দেয়। লোকটি এবার উঠে দাঁড়ায়, চারিদিকে একবার চোখ বোলায়। কি অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ। স্মিত হেসে ঘাড়ে হাত বোলায় সে। তারপর এক ঝটকায় রামদা দিয়ে লোকটির বাঁ হাতে একটা কোপ বসায়। আহত লোকটি এবার আল্লাহ বলে একটা চিৎকার করে, কিন্তু তাতে কারো কোনো ভ্রু আক্ষেপ নেই। লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয়, ধোঁয়া ছেড়ে দেয় নদীর বুকে। নিজের সাদা পাঞ্জাবিটাও রক্তে গটগট করছে। সেই রক্তের দিকে লোকটি তাকিয়ে বলল, বাহ, তুই আমার মাল চুরি করস? তোর কলজেরা না দেখলে কি চলে? তোর কলজেরা দেহনের খুব শখ আমার। বিল্লাল, লম্বা রাম দাওটা দে তো, যেটা নতুন আনছি। আমি তার কলজাটা দেখমু, কত বড় কলজা তার। না দেখলি কি চলে ক? দে, জলদি দে। লোকটা হাতের সিগারেটটা অন্ধকারের নদীতে ছুঁড়ে ফেলে আধমরা লোকটির দিকে তাকায়।
লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরল। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আগে কলজাটা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন? সি সি, শরীরে কেউ খোদার নামে জবাই দেয়? পাপ লাগবো শালা। আর এত সহজে জবাই দিয়ে মুক্তি দিমু কেন রে? আমি তো ওরে আদর কইরা বুক সিরা কলজেরা বাইর করমু। আর তারপর আমি চুরি করি নাই, জীবন ভিক্ষা দেন, আকুতি করল আহত আদমরা লোকটি। তুমি শালা মরার আগেও মিশা কথা কেন কও? খোদার ভয় নাই? শালা বালপাকনা ভণ্ড। এক মুহূর্তে লোকটার গলার স্বর বদলে যায়। সে ধুমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে, জানোয়ার, তরে রামদাওটা দিতে কইছি না? কানের স্যাদা দিয়ে কথা ঢুহে না বাল তর। আকাশের কৃষ্ণ জবানিকা অপসারিত হয়ে স্বর্ণনাভ কিরণরাজি ধরিত্রীর বুকে পতিত হলো। কিন্তু চিচ্চার অন্তর্জগতে কাল রাত্রে এক প্রলয়ঙ্করী ঝড় বয়ে গেছে। তার কৃষ্ণছায়া এখনো কাটেনি। ভোর হয়েছে। চিচ্চা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল। মোনাজাতে আল্লাহর কাছে এক রাশ উষ্ট্রবেচে অভিমান নিয়ে হাজির হলো। অচেনা সব প্রশ্নের উত্তর জানতে চাইল। চিচ্চার গায়ে কাল রাতের সেই লাল শাড়িটা, লাল রক্তের মতো টকটকে। রক্ত দেখলে চিচ্চার ভয় হয়। রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক। প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে, সব কিছু কেড়ে নেয়। এই লাল শাড়িও যেন রক্তের প্রতিচ্ছবি। এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে যায় বেলকনির দিকে। বাতাসে তার এলোমেলো চুল তুলছে, ঠিক যেন তছনছ হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা। বেলকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে। পেছনের দিকে বিস্মিত এক নিঃশব্দ জলরাশি, আত্মসৌজলতা দীপ্তিতে মৌরা। ভোরের আবছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় শব্দ। বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূসর হয়ে গেছে। চারপাশের জঙ্গল নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে। বাঁশবাগানের দীর্ঘ সরু দেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান, অর্ধেক অদৃশ্য সঠিক। বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠেছে, আবার থমকে যাচ্ছে। চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে দূর থেকে ভেসে আসা কোনো অশরীরীর আহ্বান। হুতুম প্যাঁচা ডাকছে। ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলোর রেণু পড়ে। দক্ষিণের খোলা হাওয়ায় হঠাৎ চিত্রার এলোমেলো খোলা চুলগুলো আবার দোল খেয়ে নেচে ওঠে। কতক্ষণ যে এক ধ্যানে চিত্রা সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল সেদিকে তার খেয়াল নেই। ম্যাডাম, কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো। কামিজ পরা একটা মেয়ে, পটল চেরা চোখ, শ্যামবর্ণের গায়ের গড়ন। চিত্রা রুমের ভেতরে এসে জিজ্ঞেসু দৃষ্টিকে মেয়েটির দিকে তাকায়। ম্যাডাম, ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে। আপনি কন কি খাইবেন? আমারে কন। আপনি কে? এই বাড়িতে কাম করি, এনেই থাকি। কি খাইবেন কন, আমি তৈয়ার করতেছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ কোথায়? সে এসেছে? না, বাড়িতে আর মানুষ নাই, অভাব নাই। একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হয়ে ওঠে। মেয়েটি থামল। আপনি আসলেই কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দেব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই। আপনি কেন কাম করবেন? আমরা আছি না। মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়। মরার ইচ্ছা নেই দ্বারা মেয়েটি কি বোঝানোর চেষ্টা করছে? বিছানায় গিয়ে বসল চিত্রা। মাথায় তার একগাদা প্রশ্ন। এখনো তো তার জানাই হলো না ফারাজ এলাহিকে, কেন সে তাকে বিয়ে করেছে। হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায়। একটা কল সে সোহাগকে করতে চায়। বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারাজ। রুমে ঢুকে দেখল চিত্রাকে যেমনভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমনভাবেই বসে আছে সে। গায়ে সেই শাড়িটাই, বিছানায় গুটি মেরে বসে আছে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকমভাবে সাজানো। তার যেসব জিনিস বেশ পছন্দ তাই নিয়েই নিমজ্জিত। বিছানার উপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করলো, শাড়িটা দেওয়া হয়েছিল তা হলে পরনি কেন? চিত্রা নিজের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই, তাই নিজেকে বদলাইনি। দেখুন, চেয়ে দেখুন বিক্ষুব্ধ চিত্রাকে। ডার্লিং, তুমি কথাও বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি?
চিত্রার গলায় অভিমান। আরে এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু? পাও না? লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে? এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো, তোমার তো লজ্জায় রংধনু হওয়ার কথা ছিল। কিন্তু তুমি তো শোনা একটা জংলি বিড়াল। লজ্জা কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি? ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার উপর রাখলো। হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলির দিকে, যেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, হাতে ব্যথা পেলেন কি করে? যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না? ফারাজ তার হাতের দিকে তাকায়, পরক্ষণেই মুচকি হেসে জবাব দেয়, এগুলো ছোটলোকি ব্যথা, এসব ব্যথা আমার বালও নাড়াতে পারে না। আমার আবার বড় সড়ো আঘাত নিয়ে খেলার অভ্যাস। টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির। দুনিয়ার সব জিনিসকেই দেখছি আপনার ছোট লোকই মনে হয়, তো আমার মতো ছোট লোককে খানিকটা অবাক হয় ভালোবাসার জন্য, নাকি ওঠার ধরনে কয়েক ঘন্টায় এত পরিবর্তন? মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে, শান্ত রাখার চেষ্টা করে। ক্ষণস্বর থমকে থেকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য? তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসা নয়।